মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। চন্দ্রকেতুগড় আসার পর সপ্তাহ দুয়েক কেটে গেছে। সবকিছুর সাথে আস্তে আস্তে সৌম্যদীপ মানিয়ে উঠেছিল। পুরনো পোস্ট অফিসটা এখন বেশ সুন্দর করে সাজিয়ে ফেলেছে সৌম্যদীপ একা একাই। এমনিতে ভাঙাচোরা তো কিছুই ছিল না, তবে পোস্ট অফিসের গা ঘেঁষে বেড়ে ওঠা জংলি পাতার গাছ ছোপগুলো কেটে পরিষ্কার করে ফেলা হয়েছে। প্রথম দিন এসে যেরকম ভয় লেগেছিল পোস্ট অফিসটা দেখে, এখন তা মোটেও সেরকমটা নেই। উঠোনে আলো লাগানো হয়েছে, ঘরে আলো পাখা লাগানো হয়েছে। মাঝে মধ্যে দু একজন লোক এসে পুরনো পোস্ট অফিস থেকেই চিঠি নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেই আগের মতোই হয়ে উঠছে সবকিছু। আব্দুল সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যের দিকে একবার ঢুঁ মারে। এর মধ্যেই সৌম্যদীপের সাথে ওর বেশ ভালোই বন্ধুত্ব হয়ে উঠেছে। সৌম্যদীপও সকাল থেকে চিঠি বিলি করে, সন্ধ্যাবেলা পোস্ট অফিসে ফিরে উঠোনে আরাম করে বসে। একটা জিনিস সৌম্যদীপ লক্ষ্য করেছে যে চন্দ্রকেতুগড়ে সেরকম মশা নেই, তবে ব্যাঙ ঝিঝি পোকার ডাক শুনেছে। তাছাড়া কাছেই একটা ছোট্ট পুকুর আছে, সাপখোপও থাকতে পারে। সেজন্য কার্বলিক অ্যাসিডের ব্যবস্থাও করে ফেলেছিল সৌম্যদীপ প্রথম দিন এসেই। তবে মশার উপদ্রব নেই, এটাই বাঁচোয়া। সৌম্যদীপের এই কদিনে বেশ কিছু মজার মজার অভিজ্ঞতা হয়েছে। সেদিন সন্ধেবেলা সাইকেল নিয়ে নতুন পোস্ট অফিসে যায় সৌম্যদীপ। পুরনো অনেক চিঠি জমেছিল, সেগুলো একেবারে দেওয়া অসম্ভব, তাই প্রতিদিন 5টা-6টা করে পুরনো চিঠি সৌম্যদীপ বিলি করত। তার সাথে তো সেই দিনের নতুন চিঠি থাকতই। চন্দ্রকেতুগড় এলাকাটাও আস্তে আস্তে ও চিনছে। এইরকম গ্রামে রাস্তার নাম হয় না, এখানে সবাই সবাইকে চেনে। তাই এর বাড়ি কোথায়, ওর বাড়ি কোথায় নাম বলে জিজ্ঞাসা করলেই তা লোকজন দেখিয়ে দেয়। এই জন্য সৌম্যদীপের সুবিধাই হয়েছে অনেক। গ্রামের লোকজনেরা সৌম্যদীপকে বেশ শ্রদ্ধা করে। নতুন ডাকবাবুকে তাদের ভীষণ ভালোই লেগেছে। তো হ্যাঁ, যা বলা হচ্ছিল, একদিন সৌম্যদীপ পুরনো কয়েকটা চিঠির গোছা নিয়ে বেরিয়ে পড়ে। দুটো সরকারি খামওয়ালা চিঠি, সেগুলোই আগে দেওয়া প্রয়োজন। তাই চিঠির ওপর নাম লেখা দেখে সৌম্যদীপ খুঁজতে থাকে গৌরাঙ্গ বসাককে। বাজারের কাছে এসে জিজ্ঞাসা করতেই একজন বাচ্চা ছেলে সৌম্যদীপকে বলে দেয় কিভাবে গৌরাঙ্গ বসাকের বাড়ি যাওয়া যাবে। এই গ্রামের লোকজন খুব একটা বড় লোক না, নিজেদের ক্ষেত জমি আছে, সেখানেই ফসল ফলায়। কারোর খুব একটা উচ্চাকাঙ্ক্ষা নেই, যার যতটুকু আছে সে তাতেই খুশি। সবাই বেশ মিলেমিশে থাকে। কিন্তু চিঠি দিতে এসে সৌম্যদীপ দেখল যে গৌরাঙ্গ বসাকের এক বিশাল বড় বাড়ি। চন্দ্রকেতুগড় গ্রামে এর আগে এত বড় বাড়ি সৌম্যদীপ দেখেনি। সৌম্যদীপ সাইকেল গেটের সামনে দাঁড় করিয়ে রেখে ভেতরে ঢোকে। বড় কোলাপসেবল গেট। সেটা দিয়ে ঢোকা মাত্র সৌম্যদীপের মনে হলো এই যেন অন্য এক পৃথিবী। সৌম্যদীপ ওর ঝোলা থেকে চিঠি বার করে হাঁক দিল, গৌরাঙ্গ বসাক, গৌরাঙ্গ বসাকের নামে চিঠি আছে, কেউ আছেন? গৌরাঙ্গ বসাক। সৌম্যদীপ চিঠিটা হাতে নিয়ে দেখে চিঠিটা কলকাতা থেকে এসেছে, কোনো আত্মীয়ের কাছ থেকে বোধহয়। সৌম্যদীপের ডাকাডাকিতে ভেতরের বারান্দায় একজন বাচ্চা ছেলে এসে দাঁড়ায়। প্রথমে সৌম্যদীপ দেখতেই পায়নি, তবে একটা বাচ্চার গলা শুনে ওপরের বারান্দার দিকে তাকাতেই সৌম্যদীপ দেখতে পেল 5-6 বছরের একটা বাচ্চা, বেশ পাকা পাকা ভাব। উপরের বারান্দা থেকে জিজ্ঞেস করল, তুমি কে? বাচ্চা ছেলেটার পাকামো দেখে সৌম্যদীপের হাসি পায় ভীষণ। ও হেসে বলে, বাড়িতে কেউ আছে? বাচ্চা ছেলেটা গম্ভীর স্বরে বলে, হ্যাঁ আমি আছি, দেখতে পাচ্ছ না? ওরে বাবা, কি পাকা বাচ্চা! সৌম্যদীপ মুখ টিপে হেসে বলে, সে তো দেখতে পাচ্ছি, বাড়িতে বড় কেউ আছে?
বাচ্চা ছেলেটা ভুরু কুঁচকে সৌম্যদীপের দিকে তাকায়, তারপর রাগী রাগী গলায় বলে, আমি বড় হয়ে গেছি, আমাকে বলো কি দরকার, আমাকে বলো। সৌম্যদীপ এবার হো হো করে হেসে ওঠে, তারপর হাসি থামিয়ে বলে, আচ্ছা 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 ঠিক আছে, তুমি বড় হয়ে গেছো, সে তো ভালো কথা। তবে গৌরাঙ্গ বসাককে একটু ডেকে দাও না, ওনার নামে চিঠি এসেছে। বাচ্চা ছেলেটা উত্তর দেয়, বাবা বাড়িতে নেই, আমি নেব চিঠি। এই বলে বারান্দা থেকে বাচ্চা ছেলেটা ভেতরের ঘরের দিকে চলে যায়। সৌম্যদীপ ভীষণ মজা পেয়েছে বাচ্চাটার কথাবার্তা শুনে, কিন্তু ওকে তো আর কোনো মতেই চিঠিটা দেওয়া যাবে না। কিছুক্ষণ পরেই বাচ্চা ছেলেটা দরজা খুলে বাইরে এসে শটান হাত বাড়িয়ে বলে, দাও চিঠি দাও আমাকে। সৌম্যদীপ ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে, দেখো এটা তো বড়দের চিঠি, তোমাকে দেব কি করে? বাচ্চা ছেলেটা গম্ভীর স্বরে বলে, আমি তো বড়ই, দেখতে পাচ্ছ না, আমার বয়স তো 5 বছর। সৌম্যদীপের হাসিই পাচ্ছিল, কিন্তু কোনো মতে সে হাসি চেপে বলল, হ্যাঁ তুমি তুমি বড় তো ঠিকই, তবে এটা তো তোমার বাবা বা মাকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, এই চিঠিটা তোমার জন্য নয়। বাইরে সৌম্যদীপ আর বাচ্চা ছেলেটার কথা শুনে ভেতর থেকে একজন মধ্যবয়স্কা ভদ্রমহিলা বেরিয়ে আসে। তারপর কি হচ্ছে বুঝতে না পেরে সৌম্যদীপকে জিজ্ঞেস করে, আচ্ছা কি ব্যাপার? আর তারপর বাচ্চা ছেলেটাকে ধমক দিয়ে বলে, তুমি আবার কাউকে না বলে বাড়ির বাইরে এসেছো, বাবাকে বলবো? হ্যাঁ। ধমকে কাজ দিয়েছে। বাচ্চা ছেলেটা পাই পাই করে ছুট লাগিয়ে ঘরের ভেতর ঢুকে যায়। সৌম্যদীপ হেসে ওই ভদ্রমহিলাকে বলে, আপনার ছেলে? ভদ্রমহিলা লজ্জিত মুখে হেসে উত্তর দেয়, হ্যাঁ সে কি বলবো, আর এত দুষ্টু না, সারাদিন কিছু না কিছু একটা দুষ্টুমি করেই যাচ্ছে। আচ্ছা আপনাকে তো ঠিক চিনলাম না। সৌম্যদীপ হেসে উত্তর দেয়, আমি গ্রামে নতুন এসেছি, পোস্ট অফিসের কাজ নিয়ে, এবার থেকে আমিই চিঠি দিতে আসব। এই বলে সৌম্যদীপ চিঠিটা ওই ভদ্রমহিলার হাতে দেয়। ভদ্রমহিলা হেসে বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনেছিলাম বটে, আপনি তাহলে নতুন ডাকবাবু। সৌম্যদীপ হাসে। তবে সেদিনের সেই বাচ্চাটার পাকামোর কথা সৌম্যদীপ এখনো ভোলেনি, মনে পড়লেই হাসি পায় ওর। তারপর সে আরেক ঘটনা। চন্দ্রকেতুগড় গ্রামের একেবারে পূর্ব দিকে একটা স্কুল বাড়ি আছে। সেখানে গ্রামের বাচ্চারা পড়তে যায়। খুব যে বেশি ছাত্র তার নয়, কিন্তু কিছু ছেলে মেয়ে পড়াশুনো করে, তাই স্কুলটা টিম টিম করে হলেও চলছিল। সেদিন ভীষণ গরম ছিল। ওই স্কুলের হেডমাস্টারের কাছে একটা চিঠি পৌঁছে দেওয়ার কথা ছিল। সেই জন্য সাইকেল নিয়ে সৌম্যদীপ বেরিয়ে পড়ে। স্কুল বাড়িটা অনেকটাই দূরে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ একটা রাস্তার মোড় ঘুরতেই সৌম্যদীপ থতমত খেয়ে যায়। কয়েকজন লোক বাইক নিয়ে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। সৌম্যদীপ সাইকেল থামায়। বাইকের লোকগুলোকে দেখে রীতিমতো ভয় লাগে সৌম্যদীপের। ইয়া শক্তপোক্ত চেহারা, জামার কলার তোলা, চোখে এক হিংস্র ভাব। সৌম্যদীপ সাইকেল থেকে নেমে ভয়ে ভয়ে এগোতে থাকে। ভেবেছিল পাশ কাটিয়ে নিঃশব্দে বেরিয়ে যাবে, কিন্তু না, তার হলো না। সৌম্যদীপ সাইকেল নিয়ে এগোতেই ওর বাইকের আরোহীর একজন তার গম্ভীর গলায় ওকে থামতে বলে। ওই দাঁড়া। সৌম্যদীপের বেশ ভয় করে। ও অবাকও হয় খানিক। এই গ্রামে আসার পর থেকে সবাই ওকে বেশ সম্মান করেই এসেছে। আপনি তুমি করেই সবাই সৌম্যদীপকে ডাকে, কিন্তু এ তো একেবারে তুই বলে ডাকতে শুরু করেছে। সৌম্যদীপ আমতা আমতা করে বলে, আমাকে ডাকছেন? দেখেই বোঝা যাচ্ছে বাইকের ছেলেগুলো সুবিধের নয়, কেমন গুন্ডা গুন্ডা হাব ভাব। সৌম্যদীপের কথা শুনে ওই ছেলেটা বাইক থেকে নেমে সৌম্যদীপের দিকে এগিয়ে আসে। তারপর সেই ভারী গলায় বলে, কি চাঁদো? হ্যাঁ, কই আর তো কাউকে দেখছি না। তোকে ডাকিনি তো কি তোর বাপকে ডেকেছি? হ্যাঁ? সৌম্যদীপ চুপ করে দাঁড়িয়ে থাকে। বিপদে পড়েছে।
ও নিজেও বুঝতে পারছে এখন। সৌম্যদীপের অবস্থা টাইট। কোনো রকমে সেই লোকটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বলুন। আর মনে মনে স্মরণ করতে থাকে ভগবানের নাম। সৌম্যদীপ দেখতে পাচ্ছে ওই লোকটার কোমরে একটা ছুরি গোঁজা। যে কোনো মুহূর্তে সেটা বার করে যদি সৌম্যদীপের গলার কাছে ধরে তাহলে তো আর রক্ষে নেই। এইসব ঝামেলায় কেন যে জড়িয়ে পড়ে সৌম্যদীপ তাও নিজেও জানে না। গুন্ডার মতো চেহারার লোকটা সৌম্যদীপের কাছে এসে দাঁড়ায়। মুখে পানের লাল কষ লেগে আছে, গা থেকে বিচ্ছিরি ঘামের গন্ধ বেরোচ্ছে। নিঃশ্বাস যখন নিচ্ছে ঘতঘত করে শব্দ হচ্ছে। যে কারোর এই অবস্থায় পড়লে প্যান্টুল ঢিলে হয়ে যাবে। সেখানে সৌম্যদীপ তো সেদিনকার ছোঁড়া। সবে 2 সপ্তাহ হয়েছে চন্দ্রকেতুগড়ে এসেছিল, কিন্তু আসার পর এই প্রথম এরকম বিপদের সম্মুখীন। আর সবচেয়ে বড় কথা, সৌম্যদীপ বুঝতে পারছে না যে এই বাইকের গ্যাং আসলে চাইছেটা কি ওর থেকে। সৌম্যদীপ মনে মনে যখন এইসব ভাবছে তখন ওই গুন্ডার মতো চেহারার লোকটা তার স্বভাবসিদ্ধ ভারী গলায় বলে, আমাকে চিনিস? ডু ইউ নো হু আই অ্যাম? সৌম্যদীপ এই গ্রামে আসার পর থেকে কারোর মুখে ইংরেজি ভাষা শোনেনি। এই লোকটা প্রথম ভাঙা ভাঙা ইংরেজি বলল। হয়তো ভাবছে ইংরেজি বললে দাম বেড়ে যাবে। সৌম্যদীপ চুপ করে থাকে, বোঝার চেষ্টা করে হচ্ছেটা কি। কিন্তু সৌম্যদীপ চুপ করে থাকায় গুন্ডা লোকটা বোধহয় বিরক্ত হলো। খেখিয়ে আবার জিজ্ঞেস করলো, কি হলো? মুখে কোনো কথা নেই কেন? হ্যাঁ, তুই চিনিস আমি কে? সৌম্যদীপ এবার তাড়াতাড়ি উত্তর দেয়, মানে না, মানে আমি তো ঠিক চিনতে পারলাম না আপনাকে। সৌম্যদীপের এই কথা শুনে বাকি বাইকের আরোহীরা চটপট নেমে সৌম্যদীপকে ঘিরে ফেলে। পুরো 90-এর দশকের বাংলা সিনেমার সিন। সেখানে একা সৌম্যদীপ, কাঁধে চিঠি বোঝাই ঝোলা, পাশে সাইকেল। সৌম্যদীপকে ঘিরে দাঁড়িয়ে থাকা একজন বলে ওঠে, তুই কে রে? আমাদের দাদারে চিনিস না? এই চন্দ্রকেতুগড়ের নাম করা গুন্ডা ভুজঙ্গকে চিনিস না? এই বলে সৌম্যদীপের গায়ে হালকা ধাক্কা দেয় ওই লোকটা। কিন্তু সেই ধাক্কায় সৌম্যদীপ খানিক সরে যায়, আর তার ফলে সাইকেলটা রাস্তায় পড়ে যায়। সৌম্যদীপ বুঝতে পারল এই গ্যাংয়ের সর্দার মানে ওই গুন্ডা চেহারার লোকটার নাম ভুজঙ্গ। সৌম্যদীপকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই গুন্ডা ভুজঙ্গ হাত তুলে ওই লোকটাকে থামিয়ে বলে, গায়ে হাত না, গায়ে হাত না, গেস্ট আছে আমাদের, গেস্ট। কি চাঁদো, এই গ্রামে কি নতুন নাকি? হ্যাঁ, ব্যাগের ভেতর মালগুড়ি আছে নিশ্চয়। হে হে হে, মালগুড়ি বার করা দেখি চাঁদো। সৌম্যদীপ ওর কাঁধের ঝোলা ব্যাগটা চেপে ধরে। সর্বনাশ, এর মধ্যে অনেক কটা চিঠি আছে আর মানি অর্ডারও আছে। এদের মতলবটা কি? ভুজঙ্গ বিশ্রী এক পেশে হেসে বলে, কি চাঁদো, চাঁদো তোমার পরিচয়টা দাও। হ্যাঁ দেখি, সন্টু মন্টু বলো তো দেখি তোমার নামটা কি? হ্যাঁ। সৌম্যদীপ ঢোক গিলে উত্তর দেয়, আমি পোস্ট অফিসের চাকরি নিয়ে এসেছি, নতুন এসেছি তাই চিনি না আপনাকে। ভুজঙ্গ আবার হো হো করে হেসে বলে, তাই বল, তাই বল। আমি ভাবছি ভুজঙ্গ কি এতটাই পুরনো হয়ে গেল যে লোকজন ভুলে যাচ্ছে? ভুজঙ্গকে ভুলবে এমন লোক চন্দ্রকেতুগড়ে আছে কোথায়? কি বলিস তোরা? কে কি বলিস? শেষের কথাগুলো ভুজঙ্গর সাকরেদদের উদ্দেশ্য করেই বলে। ভুজঙ্গের বাহিনী এক বাক্যে তাদের গুরুর কথায় ঘাড় নেড়ে বলে, একদম গুরু, একদম একদম। ভুজঙ্গকে ভোলা ডিফিকাল্ট নেই, নামুমকিন আছে। এই বেদবাক্য শোনার পরেই ভুজঙ্গ আবার হাত তুলে ওদের থামিয়ে বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের নতুন পোস্ট বাবু তো
ভয় এইটুকু হয়ে গেছে রে। কি চাঁদো, ভয় করছে? হ্যাঁ, ভয় করছে? ভুজঙ্গের বাহিনী একসাথে সৌম্যদীপকে লক্ষ্য করে বলে ওঠে, কি চাঁদো, ভয় করছে নাকি? চাঁদো, হ্যাঁ কি ভয় কি শুকিয়ে গেলে? সৌম্যদীপ পড়েছে মহা বিপদে। ও কি করবে বুঝতে পারছে না। দুপুরবেলা, চারপাশে লোকজন নেই, চিৎকার করলেও কোনো লাভ হবে না। সৌম্যদীপ আমতা আমতা করে বলে, হ্যাঁ না মানে আমি তো এখানে নতুন, এরকম রাস্তা আটকে মানে আপনারা কি কি করতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না, তাই আসলে আর কি আমি। সৌম্যদীপের কথা জড়িয়ে যাচ্ছে, ভুল ভাল বকছেও। ভুজঙ্গ হো হো করে হেসে বলে, ও চাঁদো বুঝতে পারছে না, চাঁদো বুঝতে পারছে না আমরা কেন রাস্তা আটকেছি। তোরা একটু বলে দে তো, চন্দ্রকেতুগড়ে ভুজঙ্গ রুলস গুলো একটু বলে দে, বল। ভুজঙ্গের কথা শেষ হওয়া মাত্র ওর পাশ থেকে একজন মোটা চেহারার লোক এগিয়ে আসে সৌম্যদীপের সামনে। তারপর স্কুলে পড়া ধরার মতো করে বলতে থাকে, রুল নাম্বার 1, পোস্ট অফিসে যত মানি অর্ডার আসবে এগুলোকে সব আগে আমাদের গুরু ভুজঙ্গ মাস্টারের কাছে পৌঁছে দিতে হবে, তারপর ওখান থেকে মাল যাবে ঠিকানায়। রুল নাম্বার 2, মাসে মাসে 1000 টাকা ভুজঙ্গদার বাড়িতেই যেন পৌঁছে যায়। এই চন্দ্রকেতুগড়ে থাকছিস তার জন্য তুই তো পারমিশন নিসনি ভুজঙ্গদার, এর জন্য তোর জরিমানা হবে, তোকে 2000 টাকা দিতে হবে প্রতি মাসে। ক্লিয়ার তো? সৌম্যদীপের মাথা বন বন করে ঘুরছে। এ তো বড় সমস্যায় পড়া গেল। সৌম্যদীপ গলা খাঁকড়ে বলে, কিন্তু আমি তো চাকরি পেয়ে এখানে এসেছি, আর মানি অর্ডারের চিঠি তো অন্য কাউকে দিতে নেই, তো নইলে তো আমার চাকরি থাকবে না। তাহলে? সৌম্যদীপের কথা শেষ হতেই ভুজঙ্গ হো হো করে বিকট একটা হাসি হাসে। তারপর ওর চেলাদের দিকে তাকিয়ে বলে, চাঁদো কি বলছে? ও চাঁদো বলে চাকরি থাকবে না, মানি অর্ডারের চিঠি এই ভুজঙ্গকে দেব না। সৌম্যদীপ ঘাবড়ে যায়। এখান থেকে কোনো মতে বেরোতে পারলে বাঁচোয়া। ভুজঙ্গ হাসি থামিয়ে সৌম্যদীপের কলার ধরে, গম্ভীর রুক্ষ গলায় বলে, শোন চাঁদু, মানি অর্ডারের চিঠি আমাকে না দিলে তোর প্রাণটাই যে আর থাকবে না, তখন তুই চাকরি করবি কি করে? হ্যাঁ, আগে প্রাণ নাকি চাকরি? এই চন্দ্রকেতুগড়ে ভুজঙ্গের কথায় শেষ কথা। ও বলার সময় রুল নম্বর 3টা বলতে ভুলে গেছে, বুঝলি? রুল নাম্বার 3 হচ্ছে, ভুজঙ্গ যা বলবে সেটাই হবে। মুখে মুখে কথা বললে পরের দিন থেকে সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না, বুঝলে চাঁদু, বুঝলে? এই বলে ভুজঙ্গ সৌম্যদীপের কলারটা ছেড়ে দেয়। এই চল চল চল, বাইক চড়া, বাইক চড়া, নতুন চাকরি নিয়ে এসছে, গেস্ট আছে আমাদের, চল, বেশি বিরক্ত করিস না, চ চ বাইক চড়া, এই আবুল চ বাইক চড়া। এই বলে ভুজঙ্গ নিজে একটা বাইকে উঠে বসে, আর তার নির্দেশে ওই বাকি সব চেলা গুন্ডারা নিজেদের বাইকে উঠে পড়ে। তারপর একসাথে সবকটা বাইক স্টার্ট করে খানিকক্ষণ গড়গড় শব্দ করে। সৌম্যদীপ তখনও রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে, পড়ে আছে ওর সাইকেলটা। ভুজঙ্গ বাইক স্টার্ট করে সৌম্যদীপের চোখের দিকে তাকিয়ে শাসায়, যেগুলো বললাম তোকে সেগুলো মনে রাখিস, ঠিক আছে? না হলে কিন্তু তোর কপালে শনি নাচছে ভাই। আর সন্ধ্যের মধ্যে যত সব মানি অর্ডার এসেছে সেই সবগুলো যেন আমি পেয়ে যাই, ঠিক আছে? কোনো বেগড় ভাই করলে কিন্তু। ভুজঙ্গ কথা থামায়। ভুজঙ্গের কথা রেশ টেনে ওর চেলারা বলে ওঠে, ভুজঙ্গের কথার খেলাপ করলে বডি খালাস, বডি খুঁজে পাওয়া যাবে না, বুঝলি তো? ভালো ছেলে ভালো হয়ে থাকো,
ভুজঙ্গের কথায় চলো, ঘোরো ফেরো সব ঠিকঠাক থাকবে তাহলে। নো চিন্তা, বিন্দাস। এই বলে ওরা সবাই বাইক গর্জিয়ে হুঁশ হুঁশ করে ধুলো উড়িয়ে চলে গেল। সৌমদীপ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে আরো কিছুক্ষণ, যেন একটা ঝড় বয়ে গেল। সৌমদীপকে কেউ এই ভুজঙ্গের কথা আগে বলেনি। এরকম ডেঞ্জারাস লোক এই গ্রামে থাকে সৌমদীপ কল্পনাও করতে পারে। চন্দ্রকেতুগড় গ্রামটা এমনিতে চুপচাপ শান্ত, কোথাও কোনো ঝামেলা নেই। সৌমদীপের বেশ ভালোই লেগেছিল প্রথম কয়েক সপ্তাহ, কিন্তু আজ যা ঘটল সৌমদীপ এখনো সেই শখ থেকে বেরিয়ে আসতে পারে। খুব কাছেই কোনো একটা গাছ থেকে নাম না জানা একটা পাখি ডেকে উঠল। সৌমদীপ ওর পাশে পড়ে থাকা সাইকেলটা তুলে নেয়। ব্যাগের ভেতরে এখনো 10খানা চিঠি পড়ে আছে, মানি অর্ডারও। থাক, এখন বাড়ি ফেরাই ভালো। আব্দুলের সঙ্গে কথা বলতে হবে এই ভুজঙ্গের বিষয়। পোস্ট অফিসের বড়বাবুর সঙ্গেও কথা বলতে হবে। সৌমদীপ সাইকেল তুলে পুরনো পোস্ট অফিসের দিকে চলতে শুরু করে। দুপুরের সূর্য তখন ঠিক মাথার উপর। সৌমদীপের হাত পা তখনও কাঁপছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।